পড়ছি এরিক মারিয়া রেমার্কের বিখ্যাত উপন্যাস দ্য রোড ব্যাক। উপন্যাসটির আজ 11তম পর্ব। জাদেন কসাই কন্যা মেরিয়েনের সঙ্গে তার বিয়ের উৎসব উদযাপন করছে। ঘোড়ার গোশতের কসাইখানার ব্যবসাটা সোনার খনির ব্যবসায়ের মতন ফুলে ফেপে উঠছে, আর মেরিয়েনের প্রতি তার আসক্তিও সেই অনুপাতে বেড়ে চলছে। সকালবেলা বরকনে কালো চকচকে বার্নিশ করা সাদা রেশমি কাপড়ে সজ্জিত কোচে গির্জায় যায়, অবশ্য 4 ঘোড়ায় টানা কোচ। যেহেতু এই বৈবাহিক মিলনের আদি উৎস ঘোড়া, তাই 4 ঘোড়ার কোচ এক্ষেত্রে মানানসই। উইলি আর কসল এই বিয়েতে সাক্ষী নির্ধারিত হয়েছে। এই উপলক্ষে উইলি একজোড়া সাদা দস্তানা কিনেছে, বিশুদ্ধ সুতোর দস্তানা। তা কিনতে গিয়ে আমাদের খুব বেগ পেতে হয়েছে। আধা ডজন দস্তানা আমাদের জন্য অর্ডার দিতে কার্লকে বলা হয়েছিল। আমরা পুরো 2 দিন খুঁজে বেড়ালাম, কিন্তু উইলির সাইজের দস্তানা কোথাও পাওয়া গেল না। অবশ্য শেষ পর্যন্ত আমাদের খোঁজাখুঁজি বিফল হয়নি। এই ধবধবে সাদা দস্তানা জোড়া যা শেষ পর্যন্ত তার পছন্দ হলো, তার নতুন রং করা লম্বা ঝুলওয়ালা কোটের সঙ্গে চমৎকার মানালো। জাদেনের পরনে ফ্রক কোট আর মেরিয়েনের পরনে কমলা রঙের ফুল আঁকা মস্তকাবরণ সহ কনের বিয়ের নিখুঁত পোশাক। রেজিস্ট্রি অফিসে যাত্রার একটু আগে একটা সামান্য দুর্ঘটনা ঘটে। কসল এসে ফ্রক কোট পরা জাদেনকে দেখে মূর্ছা যায়। এই মূর্ছা থেকে একটু ভালো হতেই জাদেনের শার্টের শক্ত কলারের উপর তার খাড়া কানের দিকে চোখ পড়তেই সে আবার মূর্ছিত হয়ে পড়ে। এই রোগের কোনো চিকিৎসা নেই। গির্জার মাঝখানে আবার তার এই রোগ দেখা দিতে পারে, তখন সমস্ত অনুষ্ঠানটাই মাটি হবে। তাই শেষ পর্যন্ত আমাকেই বাধ্য হয়ে কসলের স্থান গ্রহণ করতে হয়। সারা কসাইখানাটা ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে। প্রবেশপথটা ফুল আর বার্চ গাছের শাখা প্রশাখা দিয়ে সাজানো। কসাই ঘরটায় পর্যন্ত ফার্স শাখার মালা ঝুলানো হয়েছে। সেখানে উইলি স্বাগত কথাটা লিখে সবার প্রশংসা অর্জন করেছে। ভোজনকালে কচি বাছুরের গোশত খাওয়ার পর জাদেন তার ফ্রক কোট আর কলার খুলে ফেলে। এবার কসল স্বস্তি পায়। এর আগে সে মূর্ছার ভয়ে এদিক ওদিক সাহস করে তাকাতে পারেনি। আমরাও জাদেনের দেখা দেখি আনুষ্ঠানিক পোশাক খুলে ফেলি। এবার আরাম লাগে। অপরাহ্নে জাদেনের শ্বশুর একটা দলিল পাঠ করে শোনায়। তাতে তার সমস্ত ব্যবসায়ে জাদেনকে একজন অংশীদার রূপে ঘোষণা করা হয়। আমরা সবাই জাদেনকে অভিনন্দন জানাই। তারপর উইলি আমাদের হয়ে তার সাদা দস্তানা পরা হাতে আমাদের দেয়া বিয়ের উপহার একটা পিতলের ট্রেতে 12টা পলতোলা মদের গ্লাস গাম্ভীর্য সহকারে উপস্থাপন করে। কার্লের দোকান থেকে আনা 3 বোতল কগনেকও এর সঙ্গে দেয়া হয়। তাতে জাদেনের শ্বশুর এমনই অভিভূত হয় যে সে উইলিকে আগামী কয়েকদিনের মধ্যে তার একটা কসাইখানার ম্যানেজারের পদ অর্পণের প্রস্তাব করে। উইলি এই প্রস্তাবটা ভেবে দেখবে বলে জানায়। বিকেলের দিকে লুদভিগ একবার এসে দেখা দিয়ে যায়। জাদেনের বিশেষ অনুরোধে সে তার সামরিক কুর্দি পরে আসে, কারণ জাদেন তার লোকজনদের দেখাতে চায় তার বন্ধুদের মধ্যে একজন সত্যিকার লেফটেন্যান্ট আছেন। লুদভিগ তাড়াতাড়ি চলে যায়। খাবার টেবিলের ওপর হার আর খালি বোতল ছাড়া যখন আর কিছুই নেই, তখন পর্যন্ত আমরা টেবিল ত্যাগ করি না। মাঝরাতে আমরা শেষ পর্যন্ত পথে নামলে আলবার্ট কাফে প্রোগ্রামে যাওয়ার প্রস্তাব দেয়। তা অনেকক্ষণ আগে বন্ধ হয়ে গেছে, উইলি মন্তব্য করে। আমরা পেছন দিক থেকে ঢুকতে পারবো। আলবার্ট গো ধরে। কার্ল জানে কেমন করে ঢুকতে হয়। আমাদের কারণে তখন কাফেতে যাওয়ার আন্তরিক ইচ্ছা নেই, কিন্তু আলবার্টের পীড়াপিড়িতে আমরা শেষ পর্যন্ত সম্মত হই। একটা কথা ভেবে আমি বিস্মিত হই যে আলবার্ট সাধারণত তাড়াতাড়ি বাড়ি ফিরতে আগ্রহী। কাফের বাইরেটা নীরব এবং অন্ধকার, কিন্তু পিছনের প্রাঙ্গণে ঢুকেই দেখি যে সবকিছু পুরো দমে চলছে। প্রোগ্রামও একটা মুনাফাখোরদের আড্ডা। প্রতিদিন সেখানে শেষ রাত পর্যন্ত কারবার চলে। বাড়িটার একাংশে লাল মখমলের পর্দা ঢাকা কয়েকটা শয্যাকক্ষ রয়েছে। সেগুলো সুরা সরবরাহ শাখা। অধিকাংশ কক্ষের পর্দা নামানো। সেই কক্ষগুলো থেকে চিৎকার ও হাসির শব্দ আসছে। উইলি হেসে বলে, এগুলো প্রোগ্রামের মেয়ে মানুষের গোপন দোকান। আমরা সামনের দিকটায় আসন গ্রহণ করি। কাফেটা গ্রাহকে ভর্তি। ডান দিকের টেবিলগুলোতে বেশ্যাদের বসার ব্যবস্থা।
কারবার জমজমাট হলে আনন্দোজ্জ্বলতাও বাড়ে। সুতরাং 12 জন মেয়ে মানুষ এখানে খুব বেশি নয়। মনে হয় এদের মধ্যেও প্রতিদ্বন্দ্বিতা আছে। কার্ল হাতের ইশারায় মিসেস নিকেলকে দেখায়, একজন কৃষ্ণনয়না ইন্দ্রিয়বিলাসিনী বেহায়া মেয়ে মানুষ। তার স্বামীও একজন ছোটোখাটো মুনাফাখোর। তবে তার স্ত্রী মিসেস নিকেল তার স্বামীর ব্যবসায় মন্ত্রণাদাতা। পৃষ্ঠপোষকদের সে তার নিজের বাড়িতে সাধারণত 1 ঘণ্টা কাল মনোরঞ্জন করে। প্রত্যেক টেবিলেই ফিস ফিস কানাকানি আর কোলাহল চলে। ইংলিশ স্যুট আর নতুন টুপি পরা লোকদের ঝুলানো কোট পরা কলারহীন লোকেরা ঘরের কোণে নিয়ে যায়। পকেট থেকে প্যাকেট আর মালের নমুনা দেখায়। এগুলো পরীক্ষা করে আবার ফিরিয়ে দেয়া হয়। নোটবই বের করে টোকাটুকি হয়। একটু পরপরই কেউ না কেউ টেলিফোন করে বাইরে যায়। ট্রাক বোঝাই বা টন ওজনে মাখন, হেরিং মাছ, গোশত, ডলার, গুল্ডেন, স্টক, শেয়ার এবং টাকার অঙ্কের গুঞ্জন ঘরময় শোনা যায়। আমাদের ঠিক পাশেই 1 ট্রাক বোঝাই কয়লা নিয়ে জোর দরকষাকষি চলে। কার্ল অবজ্ঞা ভরে তা উড়িয়ে দিয়ে বলে, এ হলো শূন্যের ওপর কারবার। কেউ একটা মালের খবর শুনেছে, সে খবরটা তৃতীয় ব্যক্তিকে দেয়, আর তৃতীয় ব্যক্তি এই মাল সম্বন্ধে চতুর্থ ব্যক্তিকে আগ্রহী করে তোলে। তখন ছোটাছুটি শুরু হয়ে যায়। কিন্তু আসলে কিছুই হয় না। এরা সব দালাল। এ করে কিছু দালালি পেলেই এরা খুশি। আসল কাপ্তান মুনাফাখোরেরা এমন একজন আর বেশি হলে 2 জন দালালের মাধ্যমে কারবার করে, যাদের এরা ব্যক্তিগতভাবে জানে। ওই যে মোটা লোকটা, তার কথাই ধরো। সে 2 ট্রাক ডিম পোল্যান্ডে নিয়ে এসেছে। আমি জানতে পারলাম বর্তমানে বাহ্যত এই মাল হল্যান্ডের পথে আছে। রাস্তায় নতুন করে তাতে লেবেল এঁটে এই মাল পোল্যান্ডে ফিরিয়ে এনে হল্যান্ডের টাটকা ডিম বলে 3 গুণ দামে বিক্রি হবে। আর এই যে সামনের লোকগুলো রয়েছে, এরা হলো কোকেন ব্যবসায়ী। এরা বিস্তর লাভ করে। আর ওই লোকটা শুয়োরের মাংসের কারবার করে। এটাও খুব লাভজনক ব্যবসা। এইসব শুয়োরের বাচ্চাদের জন্যই আমরা অনাহারে পেটে ব্যথা নিয়ে ঘুরে বেড়াই। উইলি গর্জে ওঠে। যে কোনো অবস্থাতেই তোমাদের তা করতে হতো, কার্ল জবাব দেয়। এই তো গেল সপ্তাহে সরকার 10 পিপে মাখন বিক্রি করে দিল, কারণ দীর্ঘকাল গুদামে থেকে তা পচে গিয়েছিল। শস্যের মেলায়ও যেমনটি হয়। বার্টিচার সেদিন কয়েক ট্রাক শস্য কয়েক পেন্স দিয়ে কিনে নেয়, কারণ সেই শস্য সরকারি গুদামে থেকে থেকে পচে গিয়েছিল। কার কথা বললে? আলবার্ট প্রশ্ন করে। বার্টিচার, জুলিয়াস বার্টচার। সে কি প্রায় এখানে আসা যাওয়া করে? হ্যাঁ, তাই আমার মনে হয়, কার্ল বলে। তার সঙ্গে কারবার করতে চাও? তার কি অনেক টাকা পয়সা আছে? আলবার্ট প্রশ্ন করে। টাকার স্তূপ, সম্ভ্রমের সঙ্গে কার্ল জবাব দেয়। ওই দেখো, আক্তার আসছে, উইলি হেসে বলে। হলদে রঙের বর্ষাতি গায়ে একজন লোক পেছনের দরজা দিয়ে প্রবেশ করে। জনা 2 লোক তার দিকে এগিয়ে যায়। সে তাদের পাশ কাটিয়ে যেতে যেতে মুরব্বীর মতন তাদের অভিবাদনের জবাবে মাথা দুলিয়ে একজন জেনারেলের মতন টেবিলের দিকে যায়। আমি লক্ষ্য করলাম কি কঠোর আর অপ্রীতিকর মেজাজ সে ধারণ করেছে। হাসিতেও সেই মেজাজ প্রকাশ পায়। সে সদম্ভে আমাদের অভিবাদন জানায়। আর্থার, বসো, উইলি কৃত্রিম হাসি হেসে বলে। লেদেরহোজ দ্বিধা করে। কিন্তু এখানে তার স্বরাজ্য, সে যে একজন কেউকেটা, তা আমাদের দেখাবার সুযোগ সে ছাড়তে পারে না। বসবো, তবে বেশিক্ষণ নয়, বলেই সে আলবার্টের চেয়ারে বসে পড়ে। আলবার্ট কাকে যেন খুঁজে বেড়াচ্ছে। আমিও তার পেছনে পেছনে যেতে চাই, কিন্তু সে হয়তো বাইরের প্রাঙ্গণে যাচ্ছে, তাই ভেবে থেমে যাই। লেদেরহোজ জিনের অর্ডার দেয়। সে ইতিমধ্যেই একজন লোকের সঙ্গে 5000 জোড়া সামরিক বুট আর 20 ট্রাক পুরানো মাল নিয়ে দর কষাকষি শুরু করে দিয়েছে। লোকটার আঙুলে ডায়মন্ডের আংটি চকচক করছে। আর্থার বারবার তাকিয়ে দেখছে। আমরা তার কথা শুনছি কিনা এ সম্বন্ধে সে সুনিশ্চিত হতে চায়। আলবার্ট পাশের গোপন কক্ষগুলোর দিকে যাতায়াত করছে। কে যেন তাকে কি বলেছে। কথাটা সে বিশ্বাস করতে পারছে না, কিন্তু কথাটা তার মগজে ঢুকে আছে। শেষ কক্ষের আগের কক্ষটায় উকি দিতেই যেন সহসা তার মাথায় কুঠার আঘাত পড়ে। এক মুহূর্ত তার মাথাটা পাক খায়, আর সঙ্গে সঙ্গে সে এক টানে কক্ষের পর্দাটা সরিয়ে দেয়। টেবিলের উপরে শ্যাম্পেন গ্লাস আর একটা গোলাপ ফুলের তোড়া। টেবিলের ঢাকনিটা এলোমেলো হয়ে মেঝেতে ঝুলছে।
টেবিলের পাশে লম্বা হেলান দেয়া আসনের ওপর একজন সুকেশিনী মেয়ে বেঁকে বসে আছে। তার পরিহিত বসন বিশ্বস্ত, কেশ আলুথালু, বক্ষদেশ অনাবৃত। মেয়েটা আলবার্টের দিকে পেছনে ফিরে কেশ বিন্যাস করতে করতে গুনগুন করছে। লুসি, আলবার্ট রুক্ষ কণ্ঠে ডাক দেয়। মেয়েটা দ্রুত ঘুরে আলবার্টের দিকে তাকায়, যেন ভূত দেখছে। সে জোর করে হাসতে চেষ্টা করে, কিন্তু আলবার্ট নিষ্পলক দৃষ্টিতে তার অনাবৃত বুকের দিকে তাকিয়ে আছে দেখে তার ঠোঁটের হাসি এক নিমেষে মিলিয়ে যায়। মিথ্যে বলে আর লাভ নেই। ভীত সন্ত্রস্ত মেয়েটা আসনের আড়ালে লুকোতে চেষ্টা করে। সে জড়িত কণ্ঠে বলে, আলবার্ট, আমার কোনো দোষ নেই। এই এই লোকটা। তারপর তাড়াতাড়ি বলে ফেলে, এই লোকটা আমাকে মাতাল করেছে। আলবার্ট, আমি মদ খেতে চাইনি। সে আমাকে বারবার মদ দিতে থাকে। তারপর আমি আর বুঝতে পারিনি আমি কি করছি। আমি কসম খেয়ে বলছি আলবার্ট। আলবার্ট নিরুত্তর। এসবের অর্থ কি? একটা লোক পেছন থেকে কৈফিয়ত চায়। বার্চার আঙিনা থেকে ফিরে এসে সেখানে দাঁড়িয়ে টলছে। সে আলবার্টের মুখের ওপর তার সিগারেটের ধোঁয়া ছেড়ে বলে, মেয়ে মানুষের দালালি করছো, তাই না? বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। এক মুহূর্ত আলবার্ট তার মুখোমুখি নীরবে দাঁড়িয়ে থাকে। তারপর সহসা সোনার চেইন লাগানো, পিঙ্গল বর্ণের স্যুট পরা লালমুখ লোকটার স্পষ্ট মূর্তিটা তার মস্তিষ্কে প্রবেশ করে। ঠিক সেই মুহূর্তে আমাদের টেবিলে উপবিষ্ট উইলি সেদিকে তাকায়। হঠাৎ লাফিয়ে ওঠে, লোকেদের ঠেলে সেই কক্ষটার দিকে ছুটে যায়। কিন্তু দেরি হয়ে গেছে। তার পৌঁছার আগেই আলবার্ট তার সামরিক রিভলভারটা বের করে গুলি করে দিয়েছে। আমরাও ছুটে যাই। বার্চার একটা চেয়ারে উঠিয়ে আত্মরক্ষার চেষ্টা করেছিল। চেয়ারটা চোখ পর্যন্ত তোলার আগেই আলবার্ট চোখের 1 ইঞ্চি উপরে কপালে গুলি করে দিয়েছে। তাকও করেনি। আমাদের কোম্পানিতে আলবার্টের তাক ছিল সবচেয়ে অব্যর্থ। এ কাজে কেউ তার সমকক্ষ ছিল না। বার্চার দপ করে মেঝেতে পড়ে যায়, পা খিঁচড়ে থাকে। গুলিটি মারাত্মক। মেয়েটা আর্তনাদ করে ওঠে। উইলি ধাবমান দর্শকদের বাধা দিয়ে চেঁচায়, তুমি সরে যাও। মেয়েটার পাশে স্থির দৃষ্টিতে দণ্ডায়মান আলবার্টকে আমরা জোর করে আঙিনা পার করে দিয়ে রাস্তায় পাঠিয়ে দিই। সেখানে 2টো আসবাবপত্র ভর্তি ভ্যান দাঁড়িয়ে আছে। উইলি আমাদের অনুসরণ করে। সে হাঁপাতে হাঁপাতে আলবার্টকে বলে, তুমি এখনই সরে পড়ো, আজ রাতেই, এই মুহূর্তে। আলবার্ট উইলির পানে তাকায়। এইমাত্র যেন তার ঘুম ভেঙেছে। সে নিজেকে মুক্ত করে নিয়ে বলে, না উইলি, আমাকে ছেড়ে দাও। কি করতে হবে আমি জানি। নিস্তেজ তার কণ্ঠ। তুমি কি পাগল হয়েছ? কসল ক্রুদ্ধ কণ্ঠে বলে। আলবার্ট গা মোড়া দেয়। আমরা তাকে ধরে রাখি। আবার সে নিজেকে মুক্ত করে নেয়। না ফার্ডিন্যান্ড, সে নিরুত্তাপ কণ্ঠে বলে, যেন খুবই ক্লান্ত। একটা কাজ যে করেছে তাকে অন্য কাজটাও করতে হবে। এই বলে আলবার্ট ধীর পদে পথে নেমে যায়। উইলি তার পেছনে ছুটতে ছুটতে তার সঙ্গে তর্ক করে, কিন্তু আলবার্ট কেবল নেতিবাচক মাথা নেড়ে মিল স্ট্রিটে প্রবেশ করে। উইলি তাকে অনুসরণ করে। তাকে জোর করে ফিরিয়ে আনতে হবে, কসল চেঁচিয়ে বলে, নতুবা সে পুলিশের কাছে আত্মসমর্পণ করবে। ফার্ডিন্যান্ড, তাতে কোনো ফল হবে বলে আমার মনে হয় না। আমি আলবার্টকে চিনি, কার্ল নিরাশ কণ্ঠে বলে। আত্মসমর্পণ করে তো আর মৃত লোকটাকে ফিরিয়ে আনা যাবে না, কসল বলে। তাতে কি সুফল ফলবে? আলবার্টকে পালাতেই হবে। উইলি প্রত্যাবর্তনের প্রতীক্ষায় আমরা দাঁড়িয়ে থাকি। কিন্তু কেন সে এই কাজ করল? একটু পরে কসল প্রশ্ন করে। মেয়েটার ওপর সে যার পর নাই ভরসা করত, আমি জবাব দিই। উইলি একলা ফিরে আসে। কসল উত্তেজনায় লাফিয়ে ওঠে। সে কি পালিয়েছে? উইলি নেতিবাচক মাথা নাড়ে। সে পুলিশের কাছে চলে গেছে। তার সঙ্গে আমি পেরে উঠিনি। তাকে টেনে আনার চেষ্টা করলে সে আমাকেই গুলি করে আর কি। হায় যিশু, বলে কসল ভ্যানের পাটাতনে মাথা ন্যস্ত করে। উইলি ঘাসের ওপর বসে পড়ে। কার্ল আর আমি ভ্যানের পাশে হেলান দিয়ে দাঁড়াই। কসল ফার্ডিন্যান্ড, কসল শিশুর মতো ফুপিয়ে কাঁপছে। একটা গুলি ছোড়া হয়ে গেছে। একটা প্রস্তরখণ্ড আলগা হয়ে গেছে। একটা কালো হাত আমাদের মধ্যে প্রবেশ করেছে। আমরা একটা ছায়া থেকে পালাচ্ছি, কিন্তু আমরা একটা বৃত্তের মধ্যে ঘুরছি, তাই ছায়াটা আমাদের ধরে ফেলেছে। আমরা দাবি আদায়ের জন্য চেঁচামেচি করেছি, পথের সন্ধান করেছি। আমরা নিজেদের ইস্পাত কঠিন করেছি,
কিন্তু তবু আমাদের আত্মসমর্পণ করতে হয়েছে। আমরা এই পরিস্থিতি এড়িয়ে যেতে চেষ্টা করেছি, তবু তা আমাদের ওপর চড়াও হয়েছে। আমরা পথ হারিয়েও না থেমে সামনে ছুটে চলেছি, কিন্তু আমরা অনুভব করেছি যে ছায়াটা আমাদের পেছনে ধাওয়া করছে। তাই আমরা তার আক্রমণ থেকে পলায়নের চেষ্টা করেছি। আমরা ভেবেছি যে এটা আমাদের পশ্চাৎধাবন করছে। আমরা জানতে পারিনি যে ছায়াটাকে আমরা টেনে হিচড়ে সঙ্গে নিয়ে আসছি। আমরা যেখানে ছিলাম ছায়াটাও সেখানে নীরবে দাঁড়িয়েছিল, আমাদের পেছনে নয়, আমাদের অভ্যন্তরে, আমাদের অস্তিত্বের অঙ্গরূপে। আমরা নিজেদের জন্য গৃহ নির্মাণের কথা ভাবছিলাম। সেই গৃহের চত্বরে উদ্যান থাকবে, সে চত্বরে দাঁড়িয়ে সাগরের পানে তাকিয়ে বায়ু সেবনের আনন্দ উপভোগ করব। কিন্তু এ জ্ঞান আমাদের ছিল না যে গৃহ নির্মাণের জন্য ভিত্তি প্রয়োজন। আমরা ফ্রান্সের সেসব বোমা বিধ্বস্ত গর্তভরা প্রান্তরের মতো। সেই প্রান্তর বাহ্যত আশপাশের কর্ষিত ক্ষেত খামারের মতনই শান্তিপূর্ণ, কিন্তু ফ্রান্সের বোমা বিধ্বস্ত প্রান্তরের গর্ভে এখনও বিস্ফোরক পদার্থ লুকিয়ে আছে। আর যতদিন মাটি খুঁড়ে সেই প্রান্তরটাকে বিস্ফোরক মুক্ত করা না হয়, ততদিন এই প্রান্তর কর্ষণ করতে গেলে তা কৃষক এবং কর্ষিত ভূমি উভয়ের পক্ষেই বিপদ সংকুল হয়ে থাকবে। আমরা এখনও সৈনিক রয়ে গেছি, অথচ এই সত্যটা আমরা উপলব্ধি করছি না। আলবার্টের তরুণ জীবন শান্তিপূর্ণ আর বাধাগ্রস্ত না হলে তার জীবনে অনেক কিছু প্রিয় হতো, অনেক কিছুর প্রতি তার অন্তরঙ্গতা জন্মাতো। আর এই ভালোবাসা ও অন্তরঙ্গতা তার বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়ে উঠত। আজ এই ভালোবাসা আর অন্তরঙ্গতাই তাকে আপদ বিপদ থেকে রক্ষা করত, তাকে এই সংসারে আত্মরক্ষার সামর্থ্য দিত। কিন্তু ভালোবাসা আর অন্তরঙ্গতা তার জীবন থেকে মুছে গেছে। যুদ্ধ সীমান্ত থেকে সে নিঃস্ব হয়ে ফিরে এসেছে। তার অবদমিত তারুণ্য আর নিষ্ফল কামনা, স্বগৃহ ও স্বজনের প্রতি প্রেমপ্রীতি, আকর্ষণবিহীন অস্তিত্ব, এই একটিমাত্র মানুষের প্রতি তাকে অন্ধের মতো ঠেলে দিয়েছে। সে মানুষটি তাকে ভালোবাসে বলে তার ধারণা ছিল, কিন্তু এই ভুল ধারণা যখন ছিন্ন ভিন্ন হয়ে গেল, তখন সে গুলি করা ছাড়া আর কিছুই জানে না। কারণ গুলি করা ছাড়া আর কোনো কাজ তাকে শেখানো হয়নি। সে একজন সৈনিক না হলে তার এছাড়াও অনেক পন্থা জানা থাকত, তাই গুলি করতে তার হাত কাঁপেনি। বহুকাল ধরে সে গুলি করতেই অভ্যস্ত, গুলি লক্ষ্যভ্রষ্ট করতে নয়। স্বপ্নচারী তরুণ আলবার্ট আর লাজুক প্রেমিক আলবার্টের অস্তিত্বের অন্তরালে এখনও সৈনিক আলবার্ট বিরাজ করছে। বলিরেখা চিহ্নিত বৃদ্ধা মহিলা, তার মা, এটা বুঝতে পারে না। তাই মহিলা প্রশ্ন করেন, কেমন করে সে এমন কাজ করতে পারল? সে কত শান্ত সুবোধ ছেলে ছিল। তার চুলে বাঁধা ফিতা আর ওড়নাটা কাঁপে, তার সারাটা দেহ বিষাদ ব্যথায় কাঁপে। হয়তো পিতৃহারা বলেই সে এমন গর্হিত কাজ করতে পেরেছে। তার বাবা যখন মারা যান তখন সে সবে 4 বছরের শিশু, কিন্তু সে যে অত্যন্ত শান্ত সুশীল ছেলে ছিল। এখনও সে তেমনি আছে ফ্রাটস্কি, আমি বলি। তিনি আমার কথার খেই ধরে আলবার্টের শৈশব জীবনের কথা বলতে শুরু করেন। কথা তাকে বলতেই হবে। তার জীবন যে অতিষ্ঠ হয়ে গেছে। তার প্রতিবেশীরা, পরিচিত লোকজন তাকে দেখে গেছে। আলবার্টের 2জন শিক্ষকও তার সঙ্গে দেখা করে গেছেন, কিন্তু কেউ ব্যাপারের গুরুত্বটা উপলব্ধি করতে পারেনি। তাদের উচিত এখন চুপ করে থাকা, আমি বলি। তারাই এর জন্য আংশিক দায়ী। মহিলা আমার পানে তাকান। আমার কথাটা মনে হয় তার বোধগম্য হয়নি। তিনি আবার কথা বলতে থাকেন। কেমন করে আলবার্ট প্রথম হাঁটতে শিখে। আলবার্ট কখনো অন্যান্য শিশুর মতো কান্নাকাটি করত না, সে ছিল অত্যন্ত শান্ত প্রকৃতির, ইত্যাদি। কিন্তু কেমন করে সে এমন কাজ করতে পারল? আমি অবাক হয়ে মহিলার পানে তাকাই। আলবার্ট সম্বন্ধে তিনি কিছুই জানেন না। আমার নিজের মায়েরও হয়তো এমনই অবস্থা। মায়েরা শুধু ভালোবাসতেই জানেন, তারা শুধু এটাই বোঝেন। কিন্তু ফ্রাটস্কি, আমি সাবধানে বললাম, আলবার্ট যুদ্ধে গিয়েছিল, আপনাকে এই কথাটা মনে রাখতে হবে। হ্যাঁ তাই, তিনি জবাব দেন, কিন্তু আমার কথার তাৎপর্যটা তিনি বুঝতে পারেন না। আচ্ছা, বাচ্চার লোকটা কি খারাপ ছিল? তিনি জিজ্ঞেস করেন। লোকটা ছিল পাজি, আমি সংক্ষেপে জবাব দিই। সে যে পাজি ছিল আমি বাজি রেখে তা বলতে পারি। তিনি আমার কথায় সায় দেন। আমারও তাই মনে হয়। আলবার্ট জীবনে কোনো কীটপতঙ্গকেও কষ্ট দেয়নি। হ্যান্স অবশ্য তা করত, কিন্তু আলবার্ট নয়। আচ্ছা, আলবার্টকে এখন তারা কি করবে বলে তোমার মনে হয়? এমন সাংঘাতিক কিছু করবে না।
তাকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে আমি বলি, উত্তেজিত অবস্থায় সে এ কাজ করেছে। এটা প্রায় আত্মরক্ষামূলক আক্রমণের পর্যায়ে পড়ে। প্রভুকে ধন্যবাদ, তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলেন। কিন্তু উপরতলার দর্জি যে বলে এর জন্য তার ফাঁসি হবে। তাহলে দর্জিটা একটা আস্ত পাগল, আমি রুক্ষ কণ্ঠে বলি। হ্যাঁ, সে আরও বলে যে আলবার্ট একটা খুনি। না, আলবার্ট কখনো খুনি নয়, কখনো নয়। এই বলে তিনি ফুপিয়ে ওঠেন। দর্জি ব্যাটাকে আমার হাতে ছেড়ে দিন, আমি ব্যাটাকে দেখে নেব, আমি ক্রুদ্ধ কণ্ঠে বলি। আমি আজকাল সাহস করে বড় একটা বাড়ির বাইরে যাই না। তিনি কাঁদতে থাকেন। ওই ব্যাটা সবসময় বাইরে দাঁড়িয়ে থাকে। আমি আপনার সঙ্গে যাচ্ছি ফ্রাট্রস্পি, আমি বলি। আমরা দরজার বাইরে যাই। মহিলা সন্ত্রস্ত কণ্ঠে ফিসফিস করেন, ওই যে আবার বাইরে দাঁড়িয়ে আছে বলে অঙ্গুলি নির্দেশ করেন। আমি মনস্থ করি যে লোকটা একটা কিছু বললে আমি তার মাথাটা গুঁড়িয়ে দেব। সেজন্য 10 বছর শ্রীঘরে থাকতে হলেও রাজি। কিন্তু সে আমাদের এড়িয়ে চলে। তার সঙ্গে যে দুটো মেয়ে লোক সেখানে ঘোরাঘুরি করছিল তারাও। ঘরে ফিরে গেলে আলবার্টের মা হ্যান্স আর আলবার্টের অল্প বয়সের ফটো দেখিয়ে আবার কাঁদতে শুরু করেন। সঙ্গে সঙ্গেই আবার কান্না থামিয়ে দেন, যেন লজ্জা পেয়েছেন। এ ব্যাপারে বৃদ্ধরা বাচ্চাদের মতো, সহজেই তাদের কান্না পায়, আবার সহজেই তা থেমে যায়। বাড়ি থেকে বেরিয়ে আসার মুখে তিনি প্রশ্ন করেন, তোমার কি মনে হয় আলবার্ট প্রচুর খাবার পায়? হ্যাঁ, নিশ্চয়ই পায়, আমি জবাব দিই। কাল ব্রোগার সেদিকে খেয়াল রাখবে, সে যথেষ্ট খাবারের ব্যবস্থা করতে পারবে। আমার কাছে এখনও গুটিকয় প্যানকেক আছে, আলবার্ট খুব পছন্দ করে। তুমি কি মনে করো তারা আমাকে এগুলো নিয়ে যেতে দেবে? তিনি জানতে চান। চেষ্টা করতে দোষ নেই, আর যদি তারা এগুলো নিয়ে যেতে না দেয় তবে আপনি আলবার্টকে শুধু বলবেন, আলবার্ট, আমি জানি তুমি নির্দোষ, শুধু এতটুকুনি বলবেন। তিনি সম্মত হন। আমি হয়তো আলবার্টকে যথেষ্ট আদর করিনি, তিনি বলেন, কিন্তু হ্যান্স, তুমি জানো হ্যান্সের পা নেই। আমি তাকে নিশ্চয়তা দিই। বেচারা বাছা আমার, তিনি বলেন, ওখানে একলা বসে আছে। তার কাছে বিদায় নিতে গিয়ে বলি, আমি এবার দর্জি ব্যাটার সঙ্গে কথা বলবো, সে আর আপনাকে বিরক্ত করবে না, আমি দিব্যি করে বলছি। দর্জি এখনও দরজায় দাঁড়িয়ে আছে, একটা বৈশিষ্ট্যবিহীন নির্বোধ ধরনের ব্যবসায়ী চেহারা। সে বিদ্বেষ ভরা দৃষ্টিতে আমার দিকে তাকায়। আমি কাছে যেতেই বকবক শুরু করে। আমি তার কোটের কলারটা চেপে ধরে বলি, বদমাশ কাঁচিওয়ালা, যদি তুমি এই ভদ্রমহিলাকে কখনো একটা কথা বলেছ তবে আমি তোমার মাথা ভেঙে দেব। আমার কথা শুনছ? এই বলে তাকে ধাক্কা দিয়ে কাপড়ের গাঁঠরির মতন দরজার হাতলের ওপর ফেলে দিই। নোংরা ইতর কোথাকার, আবার যদি আমাকে আসতে হয় তবে আমি তোমার শরীরের হাড় গুঁড়ো করে দেব, বদমাশ কাঁচিওয়ালা। তারপর তার 2 গালে চর কষিয়ে দিই। আমি অনেক দূরে চলে আসার পর সে আমাকে উদ্দেশ্য করে চেঁচাতে থাকে, আমি তোমাকে কাঠগড়ায় দাঁড় করাবো, তোমাকে অন্তত 100 মার্ক জরিমানা করিয়ে ছাড়ব। আমি ফিরে তার দিকে এগোতেই সে অদৃশ্য হয়ে যায়। পথশ্রান্ত অপরিচ্ছন্ন রাহে লুদভিকের ঘরে বসে আছে। সংবাদপত্রে আলবার্টের সংবাদ পড়ে সে তৎক্ষণাৎ ফিরে এসেছে। তাকে যে করে হোক বের করে আনতে হবে, সে বলে। লুদভিক তার দিকে তাকায়। 8 ডজন তেজস্বী বুদ্ধিমান পুরুষ আর একটা মোটর গাড়ি হলে, রাহে বলে যায়, প্রচেষ্টা ব্যর্থ হতে পারে না। তাকে যখন কোর্টে নেওয়া হয় তখনই উপযুক্ত সময়। আমরা জনকয়েক আসামির গাড়িতে লাফিয়ে উঠে একটা গোলমালের সৃষ্টি করব, আর সেই ফাঁকে আমাদের জন 2 মোটর গাড়িতে করে তাকে নিয়ে পালাবে। লুদভিক কয়েক মুহূর্ত তার কথা শুনে মাথা নাড়ে। তাতে কোনো কাজ হবে না জর্জ, চেষ্টা ব্যর্থ হলে আলবার্টের আরও ক্ষতি হবে। বর্তমান পরিস্থিতিতে আলবার্ট বরং অল্পে নিষ্কৃতি পেতে পারে। তুমি যা বলছো তাতে কোনো যুক্তি নেই। আমি অবশ্য নির্দ্বিধায় তোমাদের সঙ্গে থাকতে রাজি, কিন্তু আলবার্টকে তোমরা বেরিয়ে আসতে সম্মত করতে পারবে না, সে তা চায় না। তাহলে আমরা তাকে বাধ্য করব, রাহে ব্যাখ্যা করে বলে, তাকে বেরিয়ে আসতেই হবে, আর আমি একবার তাতে হাত দিলে। লুদভিক নীরব। তাতেও কোনো ফল হবে না জর্জ, আমি বলি। তাকে বের করে আনলেও সে আবার ফিরে যাবে। জোর করে তাকে নিয়ে আসতে চেষ্টা করলে সে উইলিকে প্রায় গুলি করেছিল আর কি। রাহে হাতে মাথা রাখে। লুদভিককে বিবর্ণ ও দুর্বল দেখায়। আমার ধারণা আমরা সবাই হারিয়ে গেছি, সে নৈরাশ্য ভরা কণ্ঠে বলে। কেউ এই কথায় সাড়া দেয় না। ঘরময় মৃত্যুর স্তব্ধতা বিরাজ করে।
আমি অনেকক্ষণ লুদভিগের সঙ্গে একলা বসে থাকি। সে হাতের ওপর মাথা রেখে বসে থাকে। সব ব্যর্থ আর্নস্ট, সব ব্যর্থ। আমরা খতম হয়ে গেছি। কিন্তু পৃথিবী আপন ধারায় এমনিভাবে চলছে যেন কোনোদিন যুদ্ধ সংঘটিত হয়নি। বেশি দিন বাকি নেই যখন আমাদের উত্তর পুরুষেরা স্কুলের বেঞ্চে বসে সাগ্রহে যুদ্ধের কাহিনী শুনবে আর ভাববে যে তারা সেকালে বেঁচে থাকলে তারাও যুদ্ধে গিয়ে স্কুলের একঘেয়েমি থেকে রেহাই পেত। এমনকি এখনই তারা ফ্রি করে যোগদানের জন্য সমবেত হচ্ছে। 17 বছর বয়সে তারা রাজনৈতিক অপরাধে অপরাধী। আমি অত্যন্ত ক্লান্ত আর্নস্ট। লুদভিগ বলে আমি আবেগে তার স্কন্দদেশ জড়িয়ে ধরি। সে নিরানন্দ হাসি এসে বলে, আর্নস্ট, স্কুল জীবনে একবার আমার একটা প্রেম ঘটিত ব্যাপার ঘটেছিল। তা যুদ্ধের আগের ঘটনা। কয়েক সপ্তাহ আগে সেই মেয়েটার সঙ্গে আমার দেখা হয়। মেয়েটাকে আগের চেয়েও সুন্দর লাগলো। মনে হলো আমাদের জীবনে অতীত দিনগুলো আবার ফিরে এসেছে আমাদের মধ্যে। প্রায় দেখা সাক্ষাৎ ঘটতে লাগলো। তারপর সহসা একদিন আমি উপলব্ধি করলাম বলেই সে তার মাথাটা টেবিলের ওপর স্থাপন করে। আবার সে যখন মাথাটা তোলে তখন তার দৃষ্টিতে মৃত্যু যন্ত্রণা। এইসব কাজ আমার জন্য নয়। আমি যে ভয়ঙ্কর অসুখে অসুস্থ। সে দাঁড়িয়ে জানালা খুলে দেয়। বাইরে স্নিগ্ধ রাত্রি, তারাভরা আকাশ। আমি বিষণ্ণ দৃষ্টি মেলে বাইরের দিকে তাকিয়ে আছি। লুদভিগা অনেকক্ষণ বাইরে তাকিয়ে থাকে। তারপর আমার দিকে মুখ ফিরিয়ে বলে, তোমার মনে পড়ে ছোটবেলায় আমরা আইকেনডর্ফের গ্রন্থ সঙ্গে নিয়ে রাতের বেলায় বনভূমিতে বেরিয়ে পড়তাম? হ্যাঁ লুদভিগ, মনে পড়ে। সে অন্য কথা ভাবছে মনে করে সানন্দে সাড়া দিলাম। গ্রীষ্মের শেষ দিকটায় আমরা বেরিয়ে পড়তাম। একবার আমরা একটা সজারু ধরেছিলাম। তার মুখাবয়বে স্বাভাবিকতার আভাস। আমরা ভাবতাম যে ভেপু বাজিয়ে বাজিয়ে স্লেজ কোচে ভ্রমণে গেলে একটা সত্যিকার অ্যাডভেঞ্চার হবে। মনে আছে ইতালি ভ্রমণে যাওয়ার জন্য আমাদের কি প্রবল আকাঙ্ক্ষা ছিল। হ্যাঁ, যে কোচটা আমাদের নিয়ে যাবার কথা ছিল সে কোচটা আর কোনোদিন এলো না, আর ট্রেনে চড়ে যাবার পয়সাও আমাদের ছিল না। লুদভিগের মুখখানা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তাকে অস্বাভাবিক শান্ত সৌম্য মনে হলো। তারপর আমরা ওয়ার্থের গ্রন্থ পড়তে আরম্ভ করলাম, লুদভিগ বলল, আর মদ খেতে আরম্ভ করলাম, আমি সংযোজন করলাম। সে হাসে। আর গ্রিন হেনরিক, মনে আছে আমরা জুডিথ সম্বন্ধে কেমন কানাকানি করতাম? আমি মাথা নাড়ি। কিন্তু তুমি হোন্ডালিনকেই সবচেয়ে বেশি পছন্দ করতে। লুদভিগকে অদ্ভুত শান্ত ও দুর্ভাবনামুক্ত মনে হলো। সে সহজ শান্ত কণ্ঠে কথা বলছে। আমাদের কত রঙিন পরিকল্পনা ছিল, কত যোগ্য আর মহান হওয়ার আকাঙ্ক্ষা আমাদের ছিল। আমরা সব তালগোল পাকিয়ে দিলাম আর্নস্ট। বোকা হাবা গরুর দল। হ্যাঁ, আমি বিষণ্ণভাবে বললাম। শেষ পর্যন্ত সেসবের কী পরিণতি হলো? পাশাপাশি দাঁড়িয়ে আমরা জানলার বাইরে তাকিয়ে রইলাম। চেরি গাছে মৃদু বাতাস বইছে। মৃদু বাতাসের শব্দ শোনা যাচ্ছে। একটা উল্কা স্থানচ্যুত হয়। ঢং ঢং করে 12টা বাজে। এবার ঘুমোতে হয় বলে লুদভিগ হাত বাড়িয়ে দেয়। শুভরাত্রি আর্নস্ট, তোমার সুখনিদ্রা হোক। রাত্রির শেষ দিকে কে আমার দরজায় প্রচণ্ড আঘাত করে। আমি চমকে উঠি, সোজা বসে পড়ি। কে? আমি। কার্ল, দরজা খোলো। আমি এক লাফে শয্যা ত্যাগ করি। সে সবেগে ঘরে প্রবেশ করে। লুদভিগ, আমি তাকে জাপটে ধরে বলি, লুদভিগের কি হয়েছে? মরে গেছে। ঘরটা ঘুরতে থাকে। আমি আবার বিছানায় পড়ে যাই। ডাক্তার আনো। কার্ল একটা চেয়ার মেঝেতে আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আর্নস্ট, সে মরে গেছে, শিরা কেটে। কেমন করে যে কাপড় চোপড় পরলাম জানি না, কেমন করে এখানে এলাম তাও জানি না। সহসা দেখলাম যে আমি একটা ঘরে আছি। চোখ ধাঁধানো আলো, রক্ত, স্ফটিক আর পাথরের টুকরো সেই আলোতে ঝলমল করছে। আর পাশে একটা বেঞ্চে একটা জীর্ণ শীর্ণ মৃতদেহ পড়ে আছে। মৃতদেহের শানিত বিবর্ণ যন্ত্রণাকাতর মুখাবয়বে অর্ধমুদিত চোখ। কী যে হচ্ছে আমি বুঝতে পারি না। বাড়িওয়ালা আছে, কার্ল আছে, হইচই আছে। তাদের একজন আমাদের সঙ্গে কথা বলছে, এখানে থাকতে বলছে। আমি তা বুঝতে পারি। তারা কাকে আনতে যেতে চায়? আমি মাথা নেড়ে সম্মতি জানাই। আমি একটা সোফায় নিচু হয়ে কুকুরে বসে থাকি। দরজায় শব্দ হয়। আমি নড়তে পারি না, কথা বলতে পারি না। সহসা আমি আবিষ্কার করি যে লুদভিগের সঙ্গে আমি একা। তার পানে তাকাই। কার্লের সঙ্গেই তার শেষ দেখা।
তখন তাকে শান্ত এবং বলতে গেলে উৎফুল্ল দেখাচ্ছিল। কার্নের বিদায়ের পর সে তার জিনিসপত্র গুছিয়ে কতক্ষণ কি যেন লিখে। তারপর সে একটা চেয়ার জানলার পাশে টেনে গরম পানি ভরা একটি গামলা পাশের টেবিলে রাখে। দরজাটা বন্ধ করে দিয়ে লম্বা বেঞ্চটার ওপর ঠিকঠাক হয়ে বসে। তারপর হাতটা গামলার পানিতে ডুবিয়ে হাতের শিরাটা কাটে। কাটার সময় সামান্য ব্যথা লাগে। সে রক্তধারা নির্গমন দেখে। এই দৃশ্যের ভাবনা সে অনেক দিন ভেবেছে। জঘন্য বিষাক্ত রক্ত দেহ থেকে বের করে দেওয়ার ভাবনা। সারা ঘর তার চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে। ঘরের প্রতিটি পুস্তক, প্রতিটি পেরেক, স্ফটিকের বিকিরণ, রংধনুর ধনাঢ্যতা। সে তার ঘর আর ঘরের অভ্যন্তরের সব কিছু আত্মস্থ করে নেয়। সব কিছু তার শ্বাস প্রশ্বাস আর অস্তিত্বের সঙ্গে মিশে যায়। আবার সব কিছু অস্পষ্ট অনিশ্চিত হয়ে পড়ে। এবার যৌবনের ছবি তার মনের পর্দায় ভেসে ওঠে। আহকেনডর্ফের রচনার প্রতি আসক্তি, অরণ্যভূমি পেরিয়ে তার কাটার ফাঁদ, বোমাবর্ষণ আর কামানের গোলা। তারপর সব কিছু অন্ধকার হয়ে আসে। তার মনে আর আতঙ্ক জাগে না। সব ধ্বনি একাকার হয়ে ঘণ্টাধ্বনির মতো বাজে। ঘণ্টাধ্বনি তীব্রতর হয়। ঘণ্টাধ্বনি তার মস্তিষ্কে এমনই জোর আঘাত করে যে মনে হয় মস্তিষ্ক ফেটে যাবে। তারপর ঘণ্টাধ্বনি অস্পষ্টতর হয়ে যায়। জানলার বাইরে অন্ধকার নামে। টুকরো টুকরো মেঘ ভাসতে থাকে। মরালের ঝাঁক দেখার ইচ্ছা একবার তার মনে জাগে। এই তো রক্তাভ ধূসর মরালের ঝাঁক। একবার ফ্লান্ডার্সে এক ঝাঁক মরাল আকাশপথে রক্তিম চাঁদের অভিমুখে উড়েছিল না? এই দৃশ্য দূর দূরান্তরে মিলিয়ে যায়। এবার রজত শুভ্র স্রোতস্বিনী স্ফীত হয়ে ঝলমল করে। সাগরের বুকে দ্বীপ ভেসে ওঠে। দিক চক্রবাল জ্যোতির্ময় হয়ে ওঠে। এবার সহসা এক করুণ আর্তনাদে তার কণ্ঠ বন্ধ হয়ে যায়। ভাবনাগুলো মস্তিষ্কের অভ্যন্তর থেকে বিলীয়মান চৈতন্যের ওপর ছিটকে পড়ে। আতঙ্ক আর পরিত্রাণের চিন্তায় সে আচ্ছন্ন হয়ে যায়। সে টলতে টলতে দাঁড়াতে চেষ্টা করে, হাত তুলতে চায়। সে দেহটা ঝাঁকি দেয়, কিন্তু ইতিমধ্যে দেহ দুর্বল হয়ে পড়েছে। চারদিকে সব কিছু ঘুরছে আর ঘুরছে। ধীরে ধীরে এই ঘূর্ণনের অবসান হয়। দৈত্য পাখিটা তখন তার বিরাট কালো ডানা মেলে ধীর মন্থর গতিতে এসে ডানা দিয়ে তাকে ঠেকে দেয়। কে যেন আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আবার লোকজন সমবেত হয়েছে। তারা লুদভিগকে সরিয়ে নিয়ে যাচ্ছে। আমি লোকটাকে সরিয়ে দিই। কেউ যেন লুদভিগকে স্পর্শ না করে। কিন্তু সঙ্গে সঙ্গে তার মুখাবয়ব আমার চোখে পড়ে। নির্জীব, বিবর্ণ, কঠিন, অদ্ভুত মুখাবয়ব। আমি আর তাকে চিনতে পারি না। আমি টলতে টলতে বেরিয়ে পড়ি। কেমন করে আমি আমার ঘরে এলাম জানি না। আমার মনে শূন্যতা বিরাজ করছে। আমার অবশ হাত দুটো চেয়ারের হাতলে ন্যস্ত হয়ে আছে। আমি ফুরিয়ে গেছি লুদভিগ। আমিও শেষ হয়ে গেছি। আমি আর বেঁচে থাকবো কেন? এখানে থাকার অধিকার আমাদের কারোরই নেই। আমরা এখানে সমূলে উৎপাটিত, বশীভূত। তুমি কেন একলা চলে গেলে? আমি উঠে দাঁড়াই। আমার হাত তপ্ত, চোখ জ্বালা করছে, জ্বর লাগছে। আমার চিন্তার খেই নেই। কি করছি বুঝতে পারছি না। আমি অস্ফুট কণ্ঠে বলি, আমাকে নিয়ে যাও, আমাকেও সঙ্গে নিয়ে যাও। শীতে আমার দাঁত ঠক ঠক করছে, হাত দুটো ঘামে ভেজা। আমি সামনের দিকে হোঁচট খেয়ে পড়ে যাই। আমার চোখের সামনে বড় বড় কালো বৃত্ত কাঁপছে। সহসা আমার অঙ্গ প্রত্যঙ্গ অনড় শক্ত হয়ে যায়। ওটা কি দরজা জানালার শব্দ? আমার দেহ শিউরে ওঠে। আমি স্খলিত পদে উঠে দাঁড়াই। আমার ঘরের খোলা দরজা দিয়ে চাঁদের আলো প্রবেশ করছে। সেই আলোতে দেখতে পাই দেয়ালের গায়ে আমার বেহালাটার পাশে আমার পুরানো সামরিক কোটটা ঝুলছে। আমি সন্তর্পণে এগিয়ে যাই, যাতে কোটটা আমাকে দেখতে না পায়। আমি কোটটার কাছে এগিয়ে যাই। এই কোটই আমাদের সব কিছু বিনষ্ট করেছে। আমাদের তারুণ্য, আমাদের জীবন। এক টানে কোটটা নামিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেব ভাবি, কিন্তু পরমুহূর্তেই কোটটা কোমল হাতে ঝেড়ে মুছে গায়ে দিই। অনুভব করি এই কোটটা আমার দেহ মনের মাধ্যমে আমাকে আয়ত্ত করে ফেলেছে। আমার দেহ শিউরে ওঠে, হৃৎপিণ্ড ধুকধুক করে। এই নীরবতার মাঝখানে ছেঁড়া তারের একটা বেসুরো আওয়াজ বেজে ওঠে। আমি চমকে ঘুরে দাঁড়াই। ভয়ে আমি দেয়াল ঘেঁষে আত্মগোপন করি। খোলা দরজার অস্পষ্ট আলোতে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে দুলতে থাকে। আরও এগিয়ে এসে আমাকে হাতছানি দেয় একটি মানব মূর্তি। মুখাবয়বে কালো চক্ষু কোটর, দুই চোখের মাঝখানে একটা হাঁ করা ফাটল। মুখটা কথা বলছে কিন্তু শব্দ হচ্ছে না।
তুমি কি ওয়াল্টার? আমি অস্ফুট কণ্ঠে প্রশ্ন করি। ওয়াল্টার উইলেন ব্রক আগস্টের 17 তারিখ পেসেন্ডেলে নিহত হয়। আমি কি পাগল হয়ে গেছি? স্বপ্ন দেখছি? আমি কি অসুস্থ? তার পেছনে আরেকজন ঘরে প্রবেশের জন্য ঠেলাঠেলি করছে। বিবর্ণ পঙ্গু নব্জদেহ ফ্রেডেরিক টমবার্জ। তার শিরদাঁড়াটা সয়স্টনসে শেলের টুকরোর ঘায়ে ভেঙেছিল। সে তখন ট্রেনজির সিঁড়িতে বসেছিল। এবার তারা একদল ছায়ামূর্তি ঠেলাঠেলি করে ঘরে প্রবেশ করে। দৃষ্টিহীন নির্জীব চোখ, বিবর্ণ বিকট চেহারা। ছায়ামূর্তিতে ঘর ভরে গেছে। ফ্রান্স কেমেরিক 17 বছর বয়সে পা কেটে ফেলার 3 দিন পর সে মারা যায়। স্টেনিসলভস কেটাজিনোস্কি টেনে টেনে মাথা নুয়ে আসছে। মাথা থেকে এখনও রক্তের ক্ষীণধারা চুয়ে পড়ছে। জেরার্ড ফেডল ক্যাম্প ইব্রেসে মর্টারের আঘাতে যার দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। পল বমার অক্টোবরের 18 নিহত হয়। হেনরিক ভেসলিং, অ্যান্টন হেইঞ্জম্যান, ওয়েস্টাস, অটো মেথিস, ফ্রান্স ওয়াগনার। কেবল ছায়ামূর্তি আর ছায়ামূর্তি। ছায়ামূর্তির দীর্ঘ মিছিল, অন্তহীন এই মিছিল। তারা জোর করে ঘরে ঢুকে বই পুস্তক আর দরজা জানালার ওপর চেপে বসে। তাদের আগমনে ঘর ভরে যায়। কিন্তু হঠাৎ আতঙ্ক আর বিস্ময় আমাকে আচ্ছন্ন করে ফেলে। ধীর ও মন্থর গতিতে একটি বলিষ্ঠতর কালো ছায়ামূর্তি দেখা দেয়। 2 বাহুর ওপর ভর দিয়ে ছায়ামূর্তিটা হামাগুড়ি দিয়ে এগিয়ে আসে। ছায়ামূর্তিটা দেহ ধারণ করে সজীব হয়ে ওঠে। দেহটা নিচকে টেনে টেনে ঘরে প্রবেশ করে। কালো মুখে সাদা দন্তপাটি চকচক করে। গভীর চক্ষু কোটরে চোখ দুটো জলজল করে। সিল মাছের মতন গড়িয়ে গড়িয়ে সে আমার দিকে এগোয়। সেই ইংরেজ কাপ্তান। তার পেছনে পেছনে তার পায়ের পট্টিও খসখস করে সামনের দিকে এগোয়। একটু গড়িয়ে এসে সে তার মুষ্টিবদ্ধ হাত আমার দিকে তুলে ধরে। আমি আতঙ্কে চেঁচিয়ে উঠি, লুডভিগ, 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 আমাকে বাঁচাও! আমি পুস্তকের স্তূপ তুলে তার হাত লক্ষ্য করে নিক্ষেপ করি। বোমা, লুডভিগ, বোমা! আমি গঙ্গাতে থাকি। আমি আমার মাছপালার বাক্সটা তার দিকে ছুঁড়ে মারি। তারপর বেহালাটা। আমি একটা চেয়ার উঠিয়ে ওর বিকৃত হাস্যময় মুখটার ওপর আঘাত করি আর লুডভিগ, লুডভিগ বলে চেঁচাতে থাকি। আমি পালিয়ে দরজা পেরিয়ে যাই। আমার ধাক্কায় একটা চেয়ার মেঝেতে পড়ে যায়। আমার পিছনে চিৎকার, গলাফাটা চিৎকার। আমি হাঁপাতে থাকি। ইংরেজ কাপ্তানটা আমার পেছন পেছন ছুটছে। আমি রাস্তায় নামি, লোকটাও রাস্তায় নামে। আমি বাঁচাও, বাঁচাও বলে চিৎকার করতে করতে ছুটি। একটা থাবা আমার কাঁধ চেপে ধরে। কাপ্তানটা আমাকে ধরে ফেলেছে। আমি হোঁচট খাই। একটা চকচকে কুঠারের আঘাতে আমি ধরাশায়ী হই। তা কি অনেক বছরের কথা, কিংবা কয়েক সপ্তাহের কথা মাত্র? কুয়াশার মতো বা দুরান্তের বজ্রঝটিকার মতো অতীত আমার মনে দিকচক্রবালে ভাসতে থাকে। আমি দীর্ঘকাল থেকে অসুস্থ। জ্বরের তীব্রতা কমলেই মায়ের উদ্বেগকাতর মুখ আমার চোখে পড়েছে। তারপর এক অসীম ক্লান্তি আমার সব দুর্দমনীয়তা কেড়ে নিয়েছে। এক জাগর নিদ্রায় আমার সব চিন্তাভাবনা মুছে দিয়েছে। আমি রক্তের মৃদু মধুর সঙ্গীত ধ্বনি আর সূর্যরশ্মির উষ্ণতার কাছে নিজেকে সমর্পণ করেছি। শেষ গ্রীষ্মের সমারোহে প্রান্তরভূমি উদ্ভাসিত তৃণশয্যায় গা এলিয়ে পড়ে থাকা। তৃণ শীর্ষ মুখাবয়বের চেয়ে উঁচু। এই তৃণ ডগাগুলো বাতাসে আন্দোলিত হয়ে মুখের ওপর নুয়ে নুয়ে পড়ে। এই তো পৃথিবী। বাতাসের ছন্দায়িত মৃদু আন্দোলন ছাড়া এখানে আর কিছুই নেই। যেখানে শুধু ঘাস জন্মেছে, সেখানে কাস্তে দিয়ে ফসল কাটার মৃদু শব্দের মতন মৃদু গুঞ্জরণ বাতাসে ভেসে বেড়ায়। কোথাও এই গুঞ্জরণে গভীর বিষাদের সুর। দীর্ঘক্ষণ নীরবে কান পেতে থাকলে এই গুঞ্জরণ শোনা যায়। তখন এই নিস্তব্ধতা প্রাণবন্ত হয়ে ওঠে। বিচিত্র বর্ণের পতঙ্গের দল ঘাসের ডগায় বসে দোল খায়। ভ্রমণেরা অ্যারোপ্লেনের মতন গুনগুন করে উড়ে বেড়ায়। আর নিঃসঙ্গ কোনো নাম না জানা পাখি গাছের মগডালে বসে থাকে। একটা পিপিলিকা আমার হাতের কবজিতে উঠে আমার কোটের আস্তেনের অভ্যন্তরে অদৃশ্য হয়ে যায়। পিপিলিকাটা তার চেয়েও লম্বা একটা শুকনো ঘাসের টুকরো টেনে নিয়ে যায়। আমি মৃদু আঁচড় অনুভব করি। বুঝতে পারি না পিঁপড়েটা না ওই ঘাসের টুকরোটা আমার বাহুতে জীবনের অনুভূতি জাগিয়ে আমার দেহে শিহরণ তুলেছে। কিন্তু আস্তিনের অভ্যন্তরে বাতাস ঢুকতেই আমার মনে হয় মৃদু প্রেমালিঙ্গনাবদ্ধ পিঁপড়েটা অস্বস্তি অনুভব করছে। প্রজাপতিরা বাতাসে ভর করে ঘুরে বেড়ায়
যেন বাতাসে সাঁতার কাটছে। তারা ফুলের ওপর বসে, আর পরক্ষণে আমি চোখ তুলে তাকাতেই দেখি দুটো প্রজাপতি আমার বুকের ওপর বসে আছে, একটা লাল ডোরাওয়ালা হলদে পাতার মতো আর একটা ময়ূরের চোখের মতন বেগুনি রঙের। এরা গ্রীষ্ম ঋতুর অলঙ্কার, সাজসজ্জার উপকরণ। আমি অত্যন্ত সন্তর্পণে শ্বাস নিঃশ্বাস গ্রহণ করি, তাতেও তাদের পাখা কাঁপে, তবে তারা আমাকে ছেড়ে যায় না। বর্ণাঢ্য তৃণভূমির মাথার ওপর নির্মল উজ্জ্বল আকাশ বিরাজমান। একটা ডাঁশ পোকা আমার জুতোর ওপর বসে বো বো করছে। চরকা বুড়ির সাদা সুতো, মাকড়সার জাল আর লুতা তন্তু বাতাসে ভাসে। গাছের ডালপাতায় ঝোলে আর বাতাস এগুলো বয়ে বেড়ায়। এগুলো আমার দেহে আর পোশাকে জড়িয়ে যায়, আমার চোখ মুখ ঢেকে দেয়। এবার আমার দেহটা পর্যন্ত তৃণভূমির সঙ্গে মিশে যায়। আমার দেহসীমা অনিশ্চিত হয়ে যায়। তৃণসীমার সঙ্গে আমার দেহসীমার ব্যবধান ঘুচে যায়। আলোর বিকিরণে আমার দেহরেখা অস্পষ্ট হয়ে ওঠে। আমার জুতোর চামড়ার ওপর ঘাসের শ্বাস প্রশ্বাস পড়ে। আমার পশমি কোটের রন্ধ্রে রন্ধ্রে মাটির গন্ধ লাগে। আমার মাথার চুলের ভিতর দিয়ে বাতাস প্রবাহিত হয়। দেহাভ্যন্তরের রক্তকণিকা দেহচর্মে আঘাত করে। রক্তকণিকা আগত বস্তুরাশির মিলন প্রতীক্ষায় উন্মুখ হয়ে থাকে। স্নায়ুকেন্দ্রের শিহরণ জাগে। প্রজাপতির পদস্পর্শ আমি আমার বক্ষদেশে অনুভব করি। পিঁপড়ের পদচারণা ধ্বনি আমার ধমনীর অবতলে প্রতিধ্বনিত হয়। তারপর তরঙ্গ শক্তি সঞ্চয় করে। আমার প্রতিরোধ ক্ষমতা বিলুপ্ত হয়ে যায়। আমি এবার একটা নাম পরিচয়হীন পর্বত মাত্র। পৃথিবীর নিস্তব্ধ প্রবাহে জোয়ার ভাটা চলে। আমার রক্তধারাও সেই প্রবাহের সঙ্গে প্রবাহিত হয়, সেই প্রবাহের সঙ্গে একীভূত হয়ে যায়। পৃথিবীর উষ্ণ অন্ধকারের মাধ্যমে আমার রক্তধারা গোপনে বিন্দু বিন্দু রূপে স্ফটিকের তাৎপর্য নিয়ে শিকড়ে প্রবেশ করে, গতিপথের সন্ধান করে। মাটির তলার বাঁধ ভেঙে উতলে ওঠে। আমার রক্তবিন্দু ক্ষুদ্র স্রোতধারা নদ নদী, সাগর এবং জলসিক্ত বাষ্পরাশি উপরে তুলে নিয়ে মেঘের সঞ্চার করে, সেই বাষ্পধারার সঙ্গে মিলে যায়। এমনি করে তা বৃত্তাকারে নিয়ত আবর্তিত হয়। শেষ পর্যন্ত দেহটা অদৃশ্য হয়ে যায়। দেহের কাঠামোটা অবশিষ্ট থাকে, খোসাটা পড়ে থাকে। আমি হারিয়ে যাই, বিস্তৃত হয়ে যাই। পৃথিবী আমার দেহটাকে আবার জড়িয়ে ধরে। আমি যেন জীবনের সার্থকতা খুঁজে পাই। আমি চোখ মেলে তাকাই। আমি কোথায় আছি? কোথায় ছিলাম? ঘুমিয়েছিলাম? সেই রহস্যময় মিলনের উপলব্ধি এখনও আমার মধ্যে রয়েছে। আমি কান পেতে রাখি, নড়তে সাহস পাই না। আমার উপলব্ধি অব্যাহত থাকে। আমি ঘাসের উপর শুয়ে থাকি। প্রজাপতিরা উড়ে গেছে, বাতাসে গাছের পাতা নড়ছে। পাখিরাও তাদের গন্তব্যস্থলের দিকে গেছে। লুতাতন্তু এখনও আমার কাপড়ে লেগে আছে। আমি আমার হাত সঞ্চালন করি। কী আনন্দ! আমি আমার জানু বাঁকিয়ে উঠে বসি। আমার মুখাবয়ব সিক্ত। আমি আবিষ্কার করি যে আমি কাঁদছি। অশান্ত কান্না কেঁদেছি। যা ছিল তা যেন চিরদিনের জন্য শেষ হয়ে গেছে। আমি তবু কতক্ষণ বিশ্রাম করি, তারপর উঠে কবরস্থানের দিকে চলতে থাকি। আগে কোনোদিন সেখানে যাইনি। লুডভিকের মৃত্যুর পর এই প্রথম একাকী বেরিয়ে পড়লাম। এক বৃদ্ধা লুডভিকের কবরটা দেখিয়ে দিতে আমার সঙ্গে যায়। একটা বীজ গাছের বেড়ার পেছনে কবরটা। কবরে চিরশ্যামল পেরিউসফিল লতা লাগানো হয়েছে। কবরের মাটি এখনও আলগা। কবরের ওপর কয়েকটা শুকনো মালা পড়ে আছে। কবরের ওপর খোদাই করা সোনালি অক্ষরের ঔজ্জ্বল্য নষ্ট হয়ে গেছে। অক্ষরগুলো পড়া যায় না। এখানে আসতে বরং আমার ভয় হচ্ছিল, কিন্তু এখানকার স্তব্ধতায় কোনো ভয় নেই। কবরের ওপর দিয়ে মৃদু বাতাস বইছে। সেপ্টেম্বরের আকাশে সোনালি রং। একটা গাছে বসে একটা কালো পাখি ডাকছে। আহ লুডভিক, আজই প্রথম আমি কিছুটা শান্তি ও স্বগৃহের আনন্দ অনুভব করলাম, অথচ তুমি এখানে নেই। আমি এখনও তা বিশ্বাস করতে পারছি না। আমি এখনও সন্দেহ করছি যে এটা আমার ক্লান্তি আর দুর্বলতা। কিন্তু হয়তো একদিন এটা আমাদের ধরা দেবে। হয়তো এজন্য আমাদের নীরবে প্রতীক্ষা করতে হবে। এটা একদিন নিজেই আসবে। হয়তো আমাদের দেহ আর পৃথিবী এই দুটোই আমাদের পরিত্যাগ করেনি। হয়তো আমাদের কিছু করার প্রয়োজন নেই। আমরা শুধু এদের নির্দেশ শুনবো আর তা পালন করব। হায় লুডভিক, আমরা কেবল অনুসন্ধান করেছি, কেবলই অনুসন্ধান করেছি। অথবা পথভ্রান্ত হয়েছিলাম, আমাদের পতন ঘটেছিল। আমরা জীবনের লক্ষ্য খুঁজতে গিয়ে নিজেদের ডিঙিয়ে গেছি। আমরা লক্ষ্য খুঁজে পাইনি, আর তুমি মাটির তলে নিরুদ্দেশ হয়ে গেলে। আর এখন
তৃণভূমির ওপর বায়ুপ্রবাহ আর পাখির গানই কি আমাদের একত্র করে গৃহে ফিরিয়ে নিয়ে যাবে? দিক চক্রবালের একখণ্ড মেঘ আর গ্রীষ্মের একটিমাত্র বৃক্ষই কি ইচ্ছাশক্তির চেয়ে শক্তিমান? লুদভিগ, আমি তা জানি না, আমি তা বিশ্বাস করি না, কারণ আমি আশা ত্যাগ করেছিলাম। তবে এটা সত্য যে আত্মসমর্পণ কি তা আমরা এখনও জানি না। এই শক্তিও আমরা অনুভব করিনি। আমরা দৈহিক ক্ষমতার কথাই শুধু জানি। কিন্তু একটি পথের দিশা যদি মিলেই, তাতে আমার কি? তুমি যে নেই, বৃক্ষরাজির ওপার থেকে রাত্রি নেমে আসছে, সঙ্গে নিয়ে আসছে অশান্তি আর বিষণ্ণতা। আমি কবরের দিকে নিষ্পলক দৃষ্টি নিবদ্ধ করে চেয়ে থাকি। নড়ি বিছানো পথের ওপর পদচারণার খচখচ শব্দ শোনা যায়। চোখ তুলে তাকাই। জর্জ রাহে উদ্বিগ্ন কণ্ঠে আমার ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করে। তোমাকে অনেকদিন দেখিনি জর্জ, এতদিন কোথায় ছিলে? আমি প্রশ্ন করি। সে একটা দুর্বোধ্য ভঙ্গি করে বলে, অনেক কিছুতে হাত লাগিয়ে দেখতে চেষ্টা করলাম। তাহলে তুমি আর সেনাবাহিনীতে নেই? আমি প্রশ্ন করলাম। না, বলে সে রুক্ষ কণ্ঠে উত্তর দেয়। শোক পোশাক পরিহিত দুজন স্ত্রীলোক বৃক্ষসারির মাঝের পথ দিয়ে আসছে। তাদের হাতে পানি ঢালার পাত্র, বাতাসে ফুলের গন্ধ ভেসে আসে। রাহে চোখ তুলে চায়। আমি যুদ্ধ সীমান্তে পুরানো বন্ধুত্বের অবশেষটুকু পাবো বলে ভাবছিলাম, কিন্তু সেখানে এখন ইতরজনচিত দুর্বৃত্তসুলভ মনোবৃত্তি বিরাজ করছে। সেখানে যুদ্ধের একটা হাস্যকর প্রহসন চলছে। তারা কল্পনা করে যে কয়েক ডজন রাইফেল সংগ্রহ আর গুদামজাত করেই পিতৃভূমি উদ্ধার হয়ে যাবে। যেসব অভাবগ্রস্ত বেকার অফিসারদের করার কিছুই নেই, তারাই সেখানে কোনো গোলমালের সম্ভাবনা দেখে সেখানে জড়ো হয়। স্থায়ী ভবঘুরের দল সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে বেসামরিক জীবনে ফিরে আসার ভয়ে সামরিক বাহিনীতে ঘোরাফেরা করে। এটা যুদ্ধফেরত পরিত্যক্তদের অবশিষ্টাংশ। এদের সঙ্গে রয়েছে কতিপয় আদর্শবাদী আজ কৌতূহলী তরুণ, যারা নতুন কিছু করার নেশায় ঘুরে বেড়ায়। এসব ঘর পালানো হিংসাতুর বেপরোয়ার দল পরস্পরের প্রতি সন্দিগ্ধ চিত্ত। তারপর রাহে কতক্ষণ নীরবে সামনের দিকে তাকিয়ে থাকে। আমি আর চোখে তার মুখের দিকে তাকিয়ে তাকে বুঝবার চেষ্টা করি। তাকে কেমন যেন স্নায়বিক দুর্বল আর খ্যাপাটে বলে মনে হয়। তার চোখের চারদিকে কালশিটে দাগ। সে আবার সোজা হয়ে বলে, আর্নস্ট, তোমাকে বলছি, আমি এ নিয়ে অনেক ভেবেছি। একদিন আমাদের মধ্যে যুদ্ধের মতো একটা সংঘাত হলো। তারা বলল এ যুদ্ধ নাকি কমিউনিস্টদের বিরুদ্ধে। কিন্তু মৃতদেহগুলো যখন দেখলাম, তাদের অনেকের গায়ে পুরনো সামরিক পোশাক। তারা অনেকেই আমাদের পুরনো বন্ধু। আমার অন্তরটা ব্যথায় কেঁদে উঠল। বিমান হামলায় একবার আমি একটা অর্ধেক কোম্পানি খতম করে দিয়েছিলাম, তাতে মনে আঘাত পাইনি। যুদ্ধ যুদ্ধই, কিন্তু জার্মানির এই মৃত বন্ধুরা তাদের পুরানো বন্ধুদের গুলি খেয়ে মরেছে। না আর্নস্ট, আমি তাতে নেই। এ কাজ আমার নয়। আমার তখন ম্যাক্সওয়েল আর হিলের কথা মনে পড়ে। আমি মাথা নাড়ি। আমাদের মাথার ওপর একটা পাখি ডাকছে। সূর্য আরও রক্তিম হয়ে পশ্চিম দিগন্তে ঢলে পড়ছে। রাহে চিবানো আমার তামাকের থুতু ফেলে বলল, হ্যাঁ, যা বলছিলাম। তার কিছুকাল পরে বলা নেই কওয়া নেই আমাদের দুজন লোক নিখোঁজ হয়ে যায়। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা নাকি আমাদের একটা রাইফেল কারখানার অবস্থান সম্বন্ধে শত্রুপক্ষকে অবহিত করে বিশ্বাসঘাতকতা করেছে। কোনো তদন্ত ছাড়াই তাদের সাথীরা তাদের দুজনকে জঙ্গলে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করেছে। নিহতদের একজন যুদ্ধ সীমান্তে আমার কর্পোরেল ছিল। মানুষ নয়, খাঁটি রত্ন। তাই আমি সব ছেড়ে ছুড়ে চলে এলাম। এই বলে সে আমার দিকে চায়। তারপর বলতে থাকে, অবস্থা এই স্তরে নেমেছে আর্নস্ট। হ্যাঁ, পুরনো দিনের কথা ভাবতে গেলে মনে পড়ে কি দৃঢ় মনোবল আর আক্রমণাত্মক মানসিকতা দিয়ে আমরা তখন বেরিয়েছিলাম। সে তার হাতের সিগারেটটা দূরে ফেলে দিয়ে বলে, আর এখন কি জাহান্নামী কাণ্ডকারখানা চলছে। কেন অবস্থার এমন পরিবর্তন ঘটল তাই আমি জানতে চাই। আমরা এবার উঠে নির্গমন পথের দিকে হাঁটতে থাকি। সূর্যালোক গাছের পাতায় আর আমাদের চোখে মুখে খেলা করছে। সব কিছু অবাস্তব মনে হয়। আমাদের আলোচনার বিষয়বস্তু এই উষ্ণ মৃদু বাতাস, পাখির কুজন আর করুণ স্মৃতির মন্থন। আসলে তুমি এখন কি করছো রাহে? আমি প্রশ্ন করি। তৃণলতার ডগায় সে তার লাঠি দিয়ে আঘাত করতে করতে চলছে। আমি অনেক কিছু দেখলাম আর্নস্ট। পেশা, আদর্শ, রাজনীতি, কোনোটার সঙ্গেই নিজেকে খাপ খাওয়াতে পারলাম না। এর অর্থ কী? সব জায়গায় মুনাফাখুরি, সন্দেহ, ঔদাসীন্য আর চরম স্বার্থপরতা। চলতে চলতে আমি ক্লান্তি অনুভব করি। তাই আমরা এক জায়গায় বসে পড়ি।
শহরের ইতস্তত বিক্ষিপ্ত চূড়াগুলো কেঁপে কেঁপে চকচক করছে। বাড়ির ছাদ থেকে বাষ্প আর চিমনি থেকে সাদাটে ধোঁয়া কুণ্ডলায়িত হয়ে পাকিয়ে উপরে উঠছে। জর্জ সেদিকে অঙ্গুলি নির্দেশ করে বলে, মাকড়সার মতন তারা তাদের অফিসে, দোকানে, তাদের পেশায় ওত পেতে পরস্পরের রক্তচোষী নিঃশেষ করার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। আর অন্যরা, তাদের পরিবার পরিজন, সমাজ, কর্তৃপক্ষ, আইন আর রাষ্ট্র, তাদের উপর নির্ভরশীল হয়ে বসে আছে এই মাকড়সার জালের ওপর আর এক মাকড়সার জাল। এটা সত্যি, কেউ কেউ এটাকেই জীবন বলে আখ্যায়িত করতে পারে। কেউ হয়তো এই অবস্থায় 40টি বছর বা আরও অধিককাল হামাগুড়ি দিয়ে আত্মশ্লাঘা অনুভব করতে পারে। কিন্তু সীমান্তের জীবন, আমি এই শিক্ষা পেয়েছি যে সময় জীবনের মাপকাঠি নয়। কেন আমি জীবনের 40টি বছর নিম্নমুখী হয়ে চলব? আমি আমার সমস্ত সম্পদ একটা কার্ডের ওপর বাজি রেখেছি, আর সেই বাজিটা হলো জীবন। তাই আমি নগণ্য প্রাপ্তির আশায় খেলতে পারি না। শেষ বছর তুমি সীমান্তে ট্রেঞ্চে ছিলে না জর্জ? আমি বলি। বিমান বাহিনীর ক্ষেত্রে অবস্থা ভিন্ন হতে পারে, তবে মাসের পর মাস আমরা কোনো দুশ্মনের মুখ দেখতে পাইনি। কামানের খোরাক হয়েছি মাত্র। কোনো খেলা নেই, কোনো ডাকাডাকি নেই, বাজি ধরার সুযোগ নেই, শুধু প্রতীক্ষা। শেষ পর্যন্ত কোনো একজন তার তাসের প্যাকেটটা বন্ধ করে দিল। আমি যুদ্ধের কথা মোটেই বলছি না আর্নস্ট, আমি তারুণ্য আর সাথিত্বের কথা বলছি। হ্যাঁ, তা শেষ হয়ে গেছে, আমি বলি। আমরা একটা কৃত্রিম গ্রহে বাস করছি, জর্জ গম্ভীর চিত্তে বলে। এখন বুড়ো হতে চলছি, তাতে সন্দেহের অবকাশ নেই। আমি অভিযোগ করছি না, জীবনের হিসেব নিকেশ করছি মাত্র। আমার জন্য সব রাস্তা বন্ধ। উদ্ভিদের নিষ্কর্মা জীবনযাপন ছাড়া আমার আর অন্য গতি নেই। সে জীবন আমার কাম্য নয়। আমি মুক্ত স্বাধীন জীবন চাই। হয়ে জর্জ, আমি তার কথার উত্তরে বলি, তুমি যা বলছো তার অর্থ হলো সব কিছুর অবসান হয়ে গেছে। কিন্তু আমার বক্তব্য হলো যে কোথাও যেমন করেই হোক আমাদের জন্য একটা প্রারম্ভ আছে। আমার বিশ্বাস আমি আজ তার একটা আভাস পেয়েছি। লুডভিগ তা জানতো, কিন্তু সে ছিল ভয়ঙ্কর অসুস্থ। জর্জ আমার কাঁধ জড়িয়ে ধরে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আর্নস্ট, তুমি একটা কোনো কাজে লাগতে চাও। আমি তার উপর ভর দিয়ে বলি, তোমার এই কথাই মনে হয় তুমি কাজে লাগাটাকে আবেগপূর্ণ আর ঘৃণ্য মনে করো? কিন্তু এর মধ্যেও কোথাও সাথিত্ব রয়েছে, যদিও এখন পর্যন্ত হয়তো আমরা তা উপলব্ধি করতে পারিনি। প্রান্তর ভূমিতে আমি আজ যে অভিজ্ঞতা অর্জন করেছি তা তাকে বলতে আমার ইচ্ছে হয়, কিন্তু ভাষায় তা আমি প্রকাশ করতে পারি না। আমরা নীরবে পাশাপাশি বসে থাকি। ক্ষণেক পরে তাকে প্রশ্ন করি, এখন তুমি কি করবে বলে ভাবছো জর্জ? সে চিন্তাক্লিষ্ট হাসি হাসে। আমি কি করব তাই জিজ্ঞেস করছো আর্নস্ট? আমার দুর্ভাগ্য যে আমি নিহত হইনি। অবস্থা যা দাঁড়িয়েছে, আমি এখন হাস্যবিদ্রুপের পাত্র হয়ে উঠেছি। আমি তার হাতটা সরিয়ে দিয়ে তার মুখের দিকে তাকাই। আমার মনে হয় আমি আরেকবার কিছুকালের জন্য সীমান্তে যাব, সে নিশ্চিত কণ্ঠে আমাকে জানায়। হাতের ছড়িটা নাচাতে নাচাতে সে সামনের দিকে চেয়ে থাকে। তোমার মনে পড়ে জিএসকে একবার কি বলেছিল পাগলাগারদে বসে? সে ফ্লুরিতে ফিরে যেতে চেয়েছিল, তার ধারণা ছিল তাতে তার লাভ হবে। আমি ইতিবাচক মাথা নাড়ি। সে এখনও পাগলাগারদেই আছে। কাল সেদিন তাকে দেখতে গিয়েছিল। সহসা মৃদু বাতাস বইতে থাকে। আমরা পপলার বৃক্ষের সারির ওপর দিয়ে শহরের দিকে তাকাই। এখানে আমরা ছোটবেলায় খেলা করতাম। জর্জ ছিল আমাদের সর্দার। আমি তখনই তাকে ভালোবাসতাম, যদিও ভালোবাসা সম্বন্ধে কোনো জ্ঞান তখন আমাদের ছিল না। আমরা পরস্পরের কাছ থেকে বিদায় নেই।